শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে বিক্রি করে দেন খোলা বাজারে। পণ্য রপ্তানি করে ফেরত আনেন না বৈদেশিক মুদ্রা। শুধু তাই নয়, প্রায়ই ঝামেলা করেন শ্রমিকের বেতন ভাতা দিতে। তিনি চট্টগ্রামের পোশাক খাতের উদ্যোক্তা মুস্তাফা মাহমুদ। তার মালিকানাধীন মডিস্ট সিপিজেড গার্মেন্টসের বিরুদ্ধে আবারও 138 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ এনেছে এনবিআরের চিটাগাং বন্ড কমিশনারেট। অভিযোগ প্রমাণ হলে জরিমানা সহ গুনতে হবে প্রায় 400 কোটি টাকা। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামের সিপিজেডের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা মডিস্ট সম্প্রতি প্রতিষ্ঠানের আমদানি রপ্তানি কার্যক্রম নিরীক্ষা করে চিটাগং বন্ড কমিশনারেট। 2023 থেকে 25 পর্যন্ত 3 বছরের নথিপত্র বিশ্লেষণে ব্যাপক অনিয়মের তথ্য পান কাস্টমস কর্মকর্তারা। প্রতিবেদন বলছে, কারখানাটির আগের মজুদ ও নতুন আমদানি সহ 3 বছরে মোট কাঁচামাল ছিল 1,45,79,000 কেজি, যার মূল্য $7,97,00,000। এই সময়ে কারখানাটি 28 লাখ কেজি কাঁচামাল ব্যবহার করে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করেছে। ফলে বন্ডেড ওয়্যারহাউসে থাকার কথা আরও 1,18,00,000 কেজি কাঁচামাল, কিন্তু বন্ডের নিরীক্ষায় মিলেছে মাত্র 80 লাখ কেজি। কর্মকর্তাদের দাবি, বাকি 38.5 লাখ কেজি কাঁচামাল খোলা বাজারে বিক্রি করে দিয়েছে কোম্পানিটি। এই ব্যবসায়ী নেতা বলছেন, নিরপেক্ষ তদন্তে দায় প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। আমরা কিন্তু বারবার বলে আসছি যে এদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া, একেবারে দৃশ্যমান, যাতে সমাজে তারা হেয় প্রতিপন্ন হয়, যাতে কেউ আর করতে সাহস না পায়। কিন্তু এনবিআর কিন্তু এই কাজটা এখনো করতে পারেনি। ইপিজেডের বাইরের ও ভেতরের গার্মেন্টস কারখানার নিয়ন্ত্রণ ব্যবস্থা কিছুটা আলাদা। ইপিজেডের কারখানাগুলোর আমদানি প্রাপ্যতা নির্ধারণ করা থাকে না, ফলে আমদানি করতে হয় আইপির বিপরীতে, যা ইস্যু করে ইপিজেড কর্তৃপক্ষ। সেখানে নজরদারিতে থাকেন কাস্টমস কর্মকর্তারাও। অভিযোগ আছে, অনেক সময় কারখানার সক্ষমতা ও ক্রয়াদেশ বিবেচনা না করেই কাঁচামাল আমদানির অনুমতি দেয়া হয়। কিন্তু ব্যবসায়ীর একটা পণ্য রিলিজ হইতে হয়তো 3 দিন 4 দিন 5 দিন লাগে, তাদেরটা কিন্তু ওই আসার 1-2 ঘন্টার মধ্যে রিলিজ হয়ে যায়, কারণ এগুলি সব সেট করা থাকে। বাট সেটা দেখার দায়িত্ব ইপিজেডের যেমন আছে, আবার ইপিজেডে কিন্তু একজন কাস্টমস কর্মকর্তাও কিন্তু থাকে। তো তিনি কি করছেন? তিনি কি এগুলি দেখেন নাই? যে মাল ঢুকলো, বাইরে হলো, বা কি গেল, কোথায় গেল, এগুলি তো তাদেরও দেখার কথা। কাঁচামাল হিসেবে নানা ধরনের ফেব্রিক্সের পাশাপাশি অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং ম্যাটেরিয়ালস আমদানি করে মডিস্ট। বন্ড কর্মকর্তাদের হিসাবে খোলা বাজারে বিক্রি করে দেয়া কাঁচামালে শুল্ক আসে 138 কোটি টাকা। অনিয়ম প্রমাণ হলে আরও দ্বিগুণ জরিমানা গুনতে হবে কারখানাটিকে। এ বিষয়ে বক্তব্য জানতে কারখানাটিকে চিঠি দিয়েছে বন্ড কমিশনারেট। এর আগে 2020 থেকে 22 সাল পর্যন্ত কোম্পানিটির বিরুদ্ধে 29 কোটি 30 লাখ টাকা ফাঁকির মামলা হয়, যা এখন ঝুলছে উচ্চ আদালতে। এদিকে রপ্তানির টাকা ফেরত না আনায় বেসরকারি খাতের এক্সিম ব্যাংক $20,46,000 বাধ্যতামূলক ঋণে রূপান্তর করেছে। ঢাকা ব্যাংকেও বাধ্যতামূলক ঋণ 3 কোটি টাকার বেশি। সময়টা এক্সিম ব্যাংক আমাদেরকে বন্ধ হওয়াতে আমাদের যে অর্ডার গুলো আসছিল অলরেডি আমরা ব্যাক টু ব্যাক করছি। এখন ব্যাক টু ব্যাক করার পরে আমি তো যখন আমাকে আর এক্সিম ব্যাংক স্যালারি দেয় নাই, তখন আমার ফ্যাক্টরিতে আনরেস্ট হয়ে যায়। দেন ওই মুহূর্তে আমরা কি করি, আমাদের আর যখন স্যালারি দিতে পারি না, তখন আমাদের ওই শিপমেন্ট গুলো বায়ার ওই সময় নিতে পারে নাই, বাট যার কারণে আমার ফ্যাক্টরিটা আনরেস্ট হয়ে গেছে। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধেও প্রায় সময়ই টালবাহানা করে মডিস্ট কর্তৃপক্ষ। গত সোমবারও বেতনের দাবিতে কারখানায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এসব বিষয়ে বক্তব্য জানতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা মামুনের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। রুহুল আমিন, 71, ঢাকা। বন্ডেড প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহে রপ্তানিমুখী নন বন্ডেড শিল্প কারখানাকে শুল্কমুক্ত সুবিধা দিল এনবিআর। এতে রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের, বিশেষ করে সোয়েটারে। তবে প্রযুক্তি সক্ষমতার অভাবে নতুন নীতির বাস্তবায়ন করতে পারছে না কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের গুরুত্বপূর্ণ পণ্য সোয়েটার, যার রপ্তানি ছাড়িয়েছে $5 বিলিয়ন ঘর। অথচ বিশ্ববাজারে আরও বেশি সম্ভাবনা থাকলেও তা ধরতে পারছে না বাংলাদেশ। কারণ এই খাতের বেশিরভাগ উদ্যোক্তাই আটকে আছেন জটিল শুল্ক কাঠামোর বেড়াজালে।
বিজিএমইএ এর হিসাবে সংগঠনের অর্ধেক সদস্যই কোনো না কোনোভাবে সোয়েটার উৎপাদনের সাথে সম্পৃক্ত, কিন্তু এর বড় অংশই নন বন্ডেড। ফলে সুতা, কাপড় সহ অন্যান্য উপকরণ আমদানি কিংবা স্থানীয়ভাবে সংগ্রহের জন্য গুনতে হয় বাড়তি শুল্ক। ফলে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে কোনো রকম টিকে আছেন অন্যের ক্রয়াদেশে ভর করে। এই পলিসিটার জন্যই আমাদের এখানে প্রায় 100 সোয়েটার ফ্যাক্টরি মতো বন্ধ ছিল। ওরা সাবকন্ট্রাক্ট করতো, ওরা বড় ফ্যাক্টরিগুলো সাবকন্ট্রাক্ট করতো এবং কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমি লাগলে আপনাকে কিছু ফ্যাক্টরি রেফারেন্সও দিতে পারবো। সংকট নিরসনে মাস দেড়েক আগে একটি এসআরও জারি করে এনবিআর, যেখানে স্থানীয় বন্ডেড প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় নন বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে, যা শুধু পোশাক নয় সব খাতের জন্য উন্মুক্ত। এই সিদ্ধান্ত রপ্তানি আয়কে আরও গতিশীল করবে বলে মনে করেন উদ্যোক্তারা। অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ, এনবিআর এর বিদেয়ী চেয়ারম্যানকে ধন্যবাদ, যাওয়ার আগে একটা ভালো কাজ করে দিয়ে গেছেন। দেশের রপ্তানি অনেক বেড়ে যাবে, বিশেষ করে ছোট এবং মাঝারি আকারের যে প্রতিষ্ঠান, নন বন্ডেড প্রতিষ্ঠানগুলি, যারা এইগুলি নিয়ে অনেক সাফার করছিল, তারাও এখন রপ্তানিতে তাদের গতি পাবে। আমার ধারণা বন্ডেড এবং নন বন্ডেড এগুলোর জন্য ধীরে ধীরে উন্মুক্ত করে দেওয়াটাই সমীচীন, যাতে করে যে কোনো প্রতিষ্ঠানই যাতে স্বল্প মূল্যে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে তিনি যাতে এটা রপ্তানি করেন বা উৎপাদন করেন, সেরকম একটি কাঠামোতে যাওয়া। তবে প্রযুক্তিগত দুর্বলতার কারণে থমকে আছে এই নীতির বাস্তবায়ন। বিজিএমইএ সহসভাপতি বলছেন, 6 মাস আগে নীতিগত সিদ্ধান্ত হলেও প্রস্তুতি নেয়নি সরকারি সংস্থাগুলো। তখনই কিন্তু আমরা ওনাদেরকে বললাম যে ঠিক আছে, পাশাপাশি তাহলে আপনারা এই সিবিএমএস এর নন বন্ডেড মডিউলটা তৈরি করে ফেলেন। এটা কিন্তু অলমোস্ট 6 মাস হয়ে গেছে। গভর্নমেন্ট তো আসলে নিয়ন্ত্রণ করতে চায় না, গভর্নমেন্ট করতে চায় কি পলিসিকে ডিফিকাল্ট করে দেয় যাতে মানুষ ব্যবসা করতে না পারে। পলিসিকে ইজি করে দাও আর নিয়ন্ত্রণটাকে শক্ত করো, কিন্তু হয়ে যায়। ব্যক্তিবিশেষ সিদ্ধান্তটাই সবসময় এনবিআরকে ইনফ্লুয়েন্স করে। এনবিআর এর প্রত্যেকটা জায়গাতে ব্যক্তি বিশেষের উপরে সিদ্ধান্ত নির্ভর করে। এখানে আনম্যান্ড অপারেশনস করার জন্য আপনার এখানে এনকারেজড হতে হবে। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর আগ পর্যন্ত মূসক চালানের মাধ্যমে এই সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে বিজিএমইএ। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, দেশ জুড়ে এখনও অব্যাহত রয়েছে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। এ পর্যায়ে রাজধানীর বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, যেমনটা বলছিলাম যে দেশ জুড়ে তো একটা তীব্র গ্যাস সংকট চলছে। এর আগে আমরা যেমনটা আশা করছিলাম যে এটা একটা সাময়িক সংকট, খুব শীঘ্রই একটা সমাধানের দিকে হয়তো আমরা এগোতে পারবো। তো এখন কেমন দেখছেন পরিস্থিতি? কোনো সমাধানের দিকে কি আমরা যাচ্ছি? আর খুব স্বাভাবিকভাবেই তো জনজীবনে খুব দুর্ভোগের একটা সময় যাচ্ছে, সব মিলিয়ে জানাবেন। তেলের এবং গ্যাসের লাইনে তো অনেক গ্রাহকরা অপেক্ষা করছেন, কেমন দেখতে পাচ্ছেন সার্বিক পরিস্থিতি? নুজহাত, আপনাকে ধন্যবাদ। আসলে পরিস্থিতির কোনো উন্নতি নেই। আমরা গত বৃহস্পতিবার ভেবেছিলাম যে হয়তো দুদিনের মধ্যে এটাই সমাধান হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি, উল্টো পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি নিকুঞ্জ 2 এবং খিলক্ষেতের মাঝামাঝি একটি সিএনজি স্টেশনে। এখানে 8টি নজলের মাধ্যমে যানবাহনগুলোতে গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু এখন পুরোপুরি সেই গ্যাস সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। বেলা 11টার দিকে আমার পেছনে যে গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি যখন গ্যাসের জন্য প্রস্তুত হয়, গ্যাস নেওয়ার জন্য, তখনই আসলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এই গাড়ির চালকের সাথে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো কতক্ষণ সিরিয়ালে ছিলেন এবং কিভাবে বন্ধ হয়ে গেল গ্যাসের? আচ্ছা, আমি 2 ঘন্টা 9টা থেকে সিরিয়াল দিছি। 11টার সময় আমি পাম্পের ভিতরে ঢুকছি সিরিয়াল দিয়া 2 ঘন্টা বসে। যখন আমি নজলের সামনে আসছি, হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে। এখন 2 ঘন্টা ওয়েট করতে আছি, এখন পর্যন্ত কোনো গ্যাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই, না আসা বন্ধ। বাংলাদেশের যে অবস্থা এখন, আমাদের এই গ্যাস নিয়ে যে পরিস্থিতি, এটা আমাদের তারেক জিয়া। নুজহাত, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে এই চালক আসলে কি ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং আমরা আরও কয়েকটি পাম্পে একই চিত্র দেখেছি, মহাখালীতে এবং কল্যাণপুর, আমিনবাজার,
বা আরও যেসব সিএনজি স্টেশন আছে অনেকগুলো পাম্প বন্ধ রয়েছে এরকম, আবার যেগুলোতে সরবরাহ করা হচ্ছে গ্যাস সেগুলোতে খুবই কম পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে। যেমন আমরা মহাখালীতে একটা পাম্পে দেখেছি একজন সিএনজি চালক প্রায় 1.5-2 ঘন্টা অপেক্ষার পর তিনি মাত্র 34 টাকার গ্যাস পেয়েছেন, এবং সেই 34 টাকার গ্যাস দিয়ে তিনি কতটুকু গাড়ি চালাতে পারবেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এরপর আবারও কিন্তু তাকে সেই লম্বা লাইনে গ্যাসের জন্য অপেক্ষা করতে হবে। মূলত আমরা পেছনের কথা যদি একটু জানতে চাই, আসলে বাংলাদেশে প্রায় 350 থেকে 400 কোটি ঘনফুটের মতো গ্যাসের প্রয়োজন আছে, কিন্তু সেখানে পেট্রোবাংলা সব মিলিয়ে আমদানি এবং দেশের যে দেশীয় কূপ আছে সেখান থেকে গ্যাস সরবরাহ করছে 270 কোটির আশেপাশে। সেখানে আমদানি করা এলএনজি থেকে আসে প্রায় 90 থেকে 100 কোটি ঘনফুটের মতো। তো সেই জায়গা থেকে একটি এলএনজি টার্মিনাল যখন নষ্ট হয়ে যায় প্রায় 40 থেকে 45 কোটি ঘনফুট গ্যাস এখন পাওয়া যাচ্ছে না, এবং বিদেশ থেকে যে বিশেষজ্ঞ টিম এসেছে এখনও তারা এই সমস্যাটা সমাধান করতে পারেনি। তারা চেষ্টা করছেন, হয়তো সমস্যা সমাধান হলে গ্যাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। নুজহাত, খুব শিগগিরই এই সংকট সমাধান হোক, আমরা সেই প্রত্যাশাই করি। ধন্যবাদ রাকিব হোসেন যুক্ত হবার জন্য। চলতি অর্থবছরেও যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে 7 থেকে 8 লাখ টন গম কেনা হবে, যা আগের অর্থবছর থেকেও বেশি। এ তথ্য জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিমউদ্দিন খান। বলেন, দেশটির সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্ত থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যদিও এতে বাড়তি সুবিধা মিলবে না দাম এবং মানের বিচারে। উল্লেখ্য, চুক্তির আগে গম আমদানির ক্ষেত্রে রাশিয়া, ইউক্রেন, ভারত সহ প্রায় সব দেশ থেকেই পিছিয়ে থাকত যুক্তরাষ্ট্র। মোহন ইসলামের প্রতিবেদন। দেশে খাদ্যশস্যের মধ্যে চালের পরে অবস্থান গমের। একটা সময়ে অভ্যন্তরীণ উৎসে বিপুল উৎপাদন হলেও বর্তমানে তা নেমেছে একরকম তলানিতে। ফলে চাহিদার প্রায় 95% এখন মেটাতে হয় আমদানি করে। সবশেষ অর্থবছরে যার পরিমাণ ছিল 60 লাখ টনের আশেপাশে। আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে যুক্তরাষ্ট্রের গম তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো অঞ্চলের চাইতে তার কোয়ালিটি ভালো। আমরা গত অর্থবছরে যে গম সরবরাহ পেয়েছি যুক্তরাষ্ট্র থেকে, তার কোয়ালিটি আমরা প্রত্যেকটাই স্যাম্পল 2বার টেস্ট করেছি, একবার চট্টগ্রাম বন্দরে এবং আর একবার মংলা বন্দরে। তো উভয় টেস্টেই দেখেছি আমাদের যে মিনিমাম স্ট্যান্ডার্ড তার চাইতে এটা অনেক উপরে ছিল। সো আমরা হ্যাপি এই গমের কোয়ালিটি নিয়ে। ইউএসএ থেকে আমরা কেমন গম মানে কত পরিমাণ? অ্যারাউন্ড 7 লাখ টন। 7 লাখ টন। একটা সময় পণ্যটি আমদানিতে প্রধান দুই উৎস ছিল রাশিয়া এবং ইউক্রেন, কিন্তু যুদ্ধ শুরুর পর আর্জেন্টিনা, ব্রাজিল এবং ভারতের উপর নির্ভরতা বাড়ায় বাংলাদেশ। তবে সেই হিসাব আরও খানিকটা উল্টে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির পর। কেননা গেল 1 বছরে সেখান থেকে আনা হয় 7.5 লাখ টন, যা এর আগেও ছিল সামান্য। আসলে আমাদের এই গম আমদানির টার্গেট মূলত সর্বোচ্চ 10 লাখ টন। এটা আমরা 7-8-এর মধ্যেই থাকি, এটা বাজেট বরাদ্দ সাপেক্ষে। তাহলে কি বলা যায় যে মানে সিংহভাগই আপনার এবার আমেরিকা থেকে আনবেন? সিংহভাগ আমেরিকার থেকে। এর বাইরে যদি অন্য কোনো সোর্সে ভালো পাওয়া যায় সেটাও আমরা আনবো। যেমন আমরা যেটা ওটিএম পদ্ধতিতে যেটা করেছি সেই সোর্সটি আসলে ইউএসএর না, সেটি ব্ল্যাক সি রিজন। দ্যাট মিনস তারা হয় রাশিয়া, ইউক্রেন, তারপরে আপনার বুলগেরিয়া, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল, এইসব সোর্স থেকে। খাদ্য অধিদপ্তর বলছে, চুক্তি শর্ত পূরণ করতে চলতি অর্থবছরেও দেশটি থেকে আমদানি করা হবে 7 থেকে 8 লাখ টন গম। যদিও এক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে না দাম কিংবা মানের ক্ষেত্রে। মহাপরিচালক বলেন, এর বাইরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও কেনা হবে আরও কিছুটা। মূলত সরকারের বাইরে বেসরকারি খাত বিপুল গম আমদানি করে বিভিন্ন দেশ থেকে। সবশেষ অর্থবছরের 11 মাসে যাতে মোট ব্যয় হয়েছে 2 বিলিয়নের উপরে। এটা আমরা 7-8-এর মধ্যেই থাকি। মোহন ইসলাম, 71, ঢাকা। দর্শক, এই পর্যায়ে একটু বাজারের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ, আপনি তো রয়েছেন বাজারে, একটু জানাবেন কেমন দেখতে পাচ্ছেন বাজার পরিস্থিতি, জিনিসপত্রের দরদাম কেমন এবং আপনার কি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এই বিষয়ে? বাজারের পরিস্থিতি যদি বলি, গেল
2 সপ্তাহ টানা বৃষ্টি তার কিন্তু অনেকটা প্রভাবে বাজারে অনেকটা উত্তাপ ছড়াচ্ছে। আমরা যদি এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বলি সেক্ষেত্রে আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমরা গেল সপ্তাহে যেটি দ্বিগুণ বেড়ে 150 টাকা বিক্রি হচ্ছিল, এ সপ্তাহে সেটি 300 থেকে 320 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি সবজির দাম 30 থেকে 40 টাকা বাড়তে বিক্রি হচ্ছে। আমরা গেল সপ্তাহে দেখেছি যেটা 70 থেকে 80 টাকা প্রতিটি সবজি বিক্রি হচ্ছে, সেটিও বাড়তি দাম ছিল। এখন সেটি 120 থেকে 130 টাকা, কোনো কোনো ক্ষেত্রে এটি 150 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। এই সব কিছু মিলে 120 টাকার নিচে কিন্তু কোনো সবজি নেই। শুধুমাত্র পেঁপে, কাঁচা পেঁপে সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এছাড়া প্রতিটি সবজির দাম 120 থেকে 150 টাকা পর্যন্ত। আমরা যদি ব্রয়লার মুরগির কথা বলি সেখানেও কিন্তু দাম বেড়েছে। আমরা দেখেছি ব্রয়লার মুরগির ক্ষেত্রে যেটি 170 থেকে 80 টাকা পাওয়া যেত, কোনো কোনো ক্ষেত্রে 90 টাকার মধ্যে ওঠানামা করতো, সেটিও কিন্তু 200 টাকা ছাড়িয়েছে। অর্থাৎ ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 200 টাকা। এছাড়া দীর্ঘদিন ধরে আমরা পেঁয়াজ এবং আলুর বাজারটা স্থিতিশীল দেখেছি, সেটাও কিন্তু এখন দাম বাড়তি। পেঁয়াজের দাম বেড়ে গেছে প্রায় 15 থেকে 20 টাকা, সেটি আগে 40 থেকে 50 টাকা পাওয়া যেত, সেটি কিন্তু এখন 60 থেকে 70 টাকা পাওয়া যেত। আলুর দামও যেটি 20 থেকে 30 টাকা ছিল সেটি কিন্তু এখন 40 টাকা বিক্রি হচ্ছে। সব কিছু মিলে আসলে কোনোটাই ক্রেতাদের নাগালে নেই। বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন যাবৎ যে টানা বৃষ্টি, যার প্রভাব কিন্তু বাজারে পড়েছে। অন্যদিকে ক্রেতাদের দাবি যে আসলে বৃষ্টির যে প্রভাব এটি শুধু অজুহাত মাত্র, যার কারণে কিন্তু এই দাম বৃদ্ধি, যেটা পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখেছি। পেঁয়াজ কিন্তু আমরা খুচরা পাইকারি বাজারে তাদের সাথে কথা বলি, তারা যেটি বলছিলেন যে পেঁয়াজের বাজার কিন্তু অনেক ক্ষেত্রে স্থিতিশীল। সবকিছু মিলে বাজারে যে মনিটরিং, সেই কিন্তু মনিটরিংটা কিন্তু সঠিক সময় মতো হচ্ছে না, যার কিন্তু বাজার দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যদি একটু বলে রাখি যে সরকারি যে ব্যবস্থাপনা, আমরা শুরু থেকে দেখেছি যে সরকারি ব্যবস্থাপনা অনেক ক্ষেত্রে নজর দেওয়ার কথা, সরকার নানা রকম ব্যবস্থাপনার কথা বলে আসছিল, মনিটরিংয়ের কথা বলেছেন, কিন্তু তার বাস্তব চিত্র কিন্তু আমরা বাজারে দেখতে পাইনি, যার কারণে কিন্তু ক্রেতাদের ক্ষোভ বাড়ছে। একই সাথে দাম কিন্তু অনেক ক্ষেত্রে মনিটরিং হচ্ছে না, যার কারণে কিন্তু এই দাম বৃদ্ধি পাচ্ছে। নুজহাত, বাজার নিয়েই ছিল সবশেষ। মেজবা, আমরা শুনছিলাম যেমনটা আপনি বলছেন যে বেশিরভাগ জিনিসপত্রের দামই আসলে ঊর্ধ্বমুখী। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সবশেষ সপ্তাহে সূচক ও লেনদেনের নেতিবাচক ধারা ছিল দেশের পুঁজিবাজারে। ডিএসইতে সূচক কমে 96 পয়েন্ট, আর দৈনিক গড় লেনদেন কমে হয় 1063 কোটি টাকা। সেই সাথে বাজার মূলধনও কমে 9613 কোটি টাকা। এ সময় ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা 5 কোম্পানির 4টিই ছিল জেড ক্যাটাগরির। অন্যদিকে সূচক কমার পাশাপাশি সিএসইতেও ব্যাপক হারে কমেছে লেনদেন। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। টানা বেশ কয়েক সপ্তাহ চাঙ্গা থাকার পর নেতিবাচক ধারা দেখা গেল দেশের পুঁজিবাজারে। সপ্তাহ ব্যবধানে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমার পাশাপাশি লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে। তথ্য বলছে সপ্তাহ ব্যবধানে 96 পয়েন্ট কমে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অবস্থান করছে 5804 পয়েন্টে। আর 5 দিনে মোট লেনদেন ছিল 5316 কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে 411 কোটি টাকা কমে দৈনিক গড় লেনদেন ছিল 1063 কোটি। অন্যদিকে 9613 কোটি টাকা কমে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় 7,01,270 কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 120টির, বিপরীতে কমেছে 240টির, আর অপরিবর্তিত ছিল 26টির দর। শেয়ারের দাম বৃদ্ধির সবার উপরে ছিল এ ক্যাটাগরির এমবিএল ফার্স্ট মিউচুয়াল। তবে দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে 4টিই ছিল জেড ক্যাটাগরির। অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল এ ক্যাটাগরির মেঘনা ইন্স্যুরেন্স। এদিকে সপ্তাহ ব্যবধানে 194 পয়েন্ট কমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই দাঁড়ায় 15,620 পয়েন্টে। দৈনিক 15 কোটি টাকা গড়ে মোট লেনদেন হয় 76 কোটি টাকা। নাদিয়া ইসলাম তুলি, 71। জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল বিক্রি করে $13 বিলিয়ন বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র, যা দেশটির নাগরিকদের কল্যাণে ব্যবহারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে এর কোনো হিসাব দেয়নি ওয়াশিংটন। এতে এই অর্থের 9-6 করতে পারেন ট্রাম্প, এমন আশঙ্কা ডেমোক্র্যাট আইন প্রণেতাদের। বিস্তারিত নুসরাত মমির প্রতিবেদনে। গেল 6 মাসে ভেনেজুয়েলার তেল রপ্তানি করে $13 বিলিয়ন বেশি অর্থ আয় করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। তবে এই বিপুল অর্থ কোথায় ব্যবহার করা হবে তা নিয়ে স্পষ্ট বিবৃতি দেয়নি ট্রাম্প প্রশাসন। যদিও তেল বিক্রির অর্থ তদারকিতে ভেনেজুয়েলা সরকারের খোলা ওয়েবসাইটে শুধুমাত্র গেল মার্চের $300 মিলিয়ন হিসাব দেয়া আছে।
লাতিন দেশটির মোট দেশজ উৎপাদনের 1/4 আসে খনিজ ও তেল খাত থেকে। গুঞ্জন আছে এটি নিয়ন্ত্রণেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেন ট্রাম্প। এরপর ঘোষণা দেন দেশটির তেল ভেনেজুয়েলার সম্পদ হিসেবেই গণ্য হবে। এ থেকে প্রাপ্ত রাজস্বের দেখভাল করবে মার্কিন প্রশাসন। প্রতিশ্রুতি দেন দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের। কিন্তু বাস্তবে এমন পদক্ষেপ নজরে না আসায় শুরু হয় তীব্র সমালোচনা। এক পর্যায়ে বিপরীতমুখী নানা বিবৃতি দিতে থাকে হোয়াইট হাউস, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তেল থেকে প্রাপ্ত অর্থ শুধুমাত্র ভেনেজুয়েলাই নয়, মার্কিন নাগরিকদের কল্যাণেও ব্যয় হবে। এছাড়াও গেল জুনে ট্রাম্প জানান ভেনেজুয়েলার সামরিক অভিযানে খরচের 28 গুণ সমপরিমাণ অর্থ এরই মধ্যে তেল বিক্রি করে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে এই তহবিলের আসল অবস্থান এবং ব্যবহারের তথ্য প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে মার্কিন আইন প্রণেতারা। ডেমোক্র্যাটরা অভিযোগ করেন কংগ্রেসকে অন্ধকারে রেখে এই অর্থ প্রশাসনের পকেটে ভরাই ট্রাম্পের পরিকল্পনা। অন্যদিকে তথ্য বলছে বছরের প্রথম প্রান্তিকে ভেনেজুয়েলার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল মাত্র 2.5%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায়ও দেশটির তেলের নিয়ন্ত্রণ ধরে রেখে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।